বাড়ি কোথায় নিচ্ছেন এখন? বাড়ি ভাই এই যে নদীর পাশে নিতেছি, এক নদীর তেল ভাঙ্গে আর এক নদীর পাশে নিতেছি ভাই, তাছাড়া তাঙ্গর আর উপায় নাই, আমরা হলাম নদী ভাঙ্গনে মানুষ। সপ্তাহখানিক আগেও এই যে এই চুলায় রান্না বান্না হয়েছে। আজকে এই চুলা কিন্তু পতিত অবস্থায় পড়ে আছে। সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই মসজিদে নামাজ পড়া ভাগ্য হবে কি না হবে, আল্লাহ তৌফিক কোনোদিন দিলে দিব, না দিলে এই বন্ধুই শেষ, আর ভাগ্যে মনে হয় হবে না। আমাদের বাবার কবর ছিল, ভাইয়ের কবর ছিল, সবাই চলে গেল, আমরা কার আশায় আসবো? আমাদের এখানে থাকার মতো আর ব্যবস্থা নেই। আমরা কার আশায় এসে মোনাজাত করবো, কার জন্য দোয়া করবো? এভাবেই শত শত মানুষের স্বপ্নের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সদ্য রোপণ করা ফসল পাকার আগেই বাধ্য হয়ে কেটে নিতে হচ্ছে কৃষকদের। অসহায় চোখে সবকিছু হারিয়ে যেতে দেখা ছাড়া যেন তাদের আর কিছু করার নেই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক হৃদয় বিদারক বাস্তবতা, যা যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে। এই কবরস্থানে ছিল বাপদাদা ও পূর্বপুরুষদের প্রায় 300টি কবর, কিন্তু সর্বনাশা নদী একে একে সেসব কবরও গিলে নিয়েছে। নিজের চোখের সামনে প্রিয়জনদের কবর ভেঙে নদীর স্রোতে ভেসে যেতে দেখছেন এই মানুষগুলো। সেই বেদনা, সেই হাহাকার ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের কান্নায় যেন চারপাশের প্রকৃতিও স্তব্ধ হয়ে যায়। চরের মানুষের জীবন যেন একের পর এক কঠিন পরীক্ষার নাম। আজকের ভিডিওতে আমরা দেখব কুড়িগ্রাম জেলার গোয়ালপুরী চরের মানুষের সংগ্রামী জীবন ও বেঁচে থাকার গল্প। যাত্রাপুর ঘাট থেকে ঘাটের নৌকায় আমরা রওনা দিয়েছি গোয়ালপুরী চরের উদ্দেশ্যে। দীর্ঘ এই নদী পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাত্রাপথে নেই কোনো যানবাহনের হর্ন বা শহুরে কোলাহল, আছে শুধু উত্তাল নদীর ঢেউ আর ব্রহ্মপুত্রের বিশাল জলরাশির গর্জন। দীর্ঘপথের ক্লান্তিতে ছোট ছোট বাচ্চারা নৌকার মাঝেই ঘুমিয়ে পড়েছে। এখনো বর্ষা পুরোপুরি শুরু হয়নি, অথচ নদী ভাঙন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্ষা এলে এই নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নেয়। নৌকায় বসে যেতে যেতে পাশের চরগুলোর করুণ পরিণতি দেখছিলাম। নদীগর্ভে হারিয়ে যাওয়া ঘর বাড়ি, ভাঙনের আতঙ্ক আর অনিশ্চিত জীবন, এসবই এখানকার মানুষের নিত্যসঙ্গী। তবুও তারা এসব দুর্যোগের সঙ্গে এতটাই পরিচিত যে সবসময় নীরবে, কখনো বা হাসি মুখেই সব মেনে নেন। যেতে যেতে চোখে পড়ল বাচ্চাদের নদীর তীরে মাছ ধরার দৃশ্য। নৌকায় করে খড় এপার থেকে ওপার নেওয়া। হঠাৎ করেই নদীর তীরে চোখে পড়ল সাদা সাদা কাপড়। নৌকায় থাকা একজন বলে উঠল, কবরস্থানের ওই যে কাফনের কাপড় দেখা যাচ্ছে। নিস্তব্ধ হয়ে গেলাম কিছু সময়ের জন্য। অবশেষে পৌঁছে গেলাম গোয়ালপুরী চরে। চরে নামতেই দেখলাম মানুষজন নিজেদের বাড়িঘর সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে এই ব্যস্ততা কোনো আনন্দের নয়, এটি বুকে পাথর চাপা কষ্টের ব্যস্ততা। রানিং এখানে নদী ভাঙন হচ্ছে, এই যে এখানে রানিং হচ্ছে, চাপগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই যে বসত ভিটা আছে, এই বসত ভিটা কিন্তু এই আজকে দিনের মধ্যেই চলে যাবে। এই যে দেখুন এখানে অলরেডি ফাটল ধরেছে, অর্থাৎ এই যে ওইখান থেকে এই পর্যন্ত এটা একটু পরেই নেমে যাবে। আর এখানে এই যে বাড়ির মানুষজন আছে, বাড়ির মালিক আছে, তারা হচ্ছে ঘরগুলো তাড়াতাড়ি করে রক্ষা করতেছেন বা নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়। কার ঘর সরাইতেছেন? খালিদ মোল্লা। একজনের বাড়ি এভাবে ভেঙে যাওয়া ধরলে আপনারা গ্রামের সবাই মিলে এইভাবেই সরাই দেন? সবাই মিলে। আর আপনার ঘর যদি ভেঙে যায় সবাই আগে যাবে? হ্যাঁ, সবাই আগে যাবে। বিনিময়ে পারিশ্রমিক নেন না? না না। একটা বাড়ির ভিটা যেখানে এই যে উঠানে একটি চুলা ছিল, সপ্তাহখানিক আগেও এই যে এই চুলায় রান্না বান্না হয়েছে। আজকে এই চুলা কিন্তু পতিত অবস্থায় পড়ে আছে। সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর এই দিকটাতেই হচ্ছে একটা বাড়ি সরানো হচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই এই যে নদী ভাঙনের যে পার, এই পার কিন্তু কিছুক্ষণের মধ্যেই এদিকে ভেঙে যাবে, যে জন্য তাড়াহুড়ো করে এগুলো রক্ষা করছে। এখানে গোয়াল ঘর ছিল, এই যে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, এই সব কিছু ফেলে এই পূর্বপুরুষের ভিটা ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। বাড়ি কোথায় নিচ্ছেন এখন?
বাড়ি ভাই এই যে নদীর পাশে নিতেছি, এক নদীর তেল ভাঙ্গে আরেক নদীর পাশে নিতেছি ভাই। তাছাড়া তাঙ্গর আর উপায় নাই, আমরা হলাম নদী ভাঙ্গনে মানুষ। দীর্ঘমনগঞ্জে 10-15 বছর রইলাম, আর থাকার ভাগ্য হইল না। নদী ভাঙতেছে, কোনো মনে করেন যে আমাদের কোনো নাই, তো নিরাপত্তা তো জিনিস নাই, নদী এলাকায় কোনো নিরাপত্তা জিনিস নাই আমাদের। একবার ভাবুন তো, কয়েক যুগ ধরে নিজের জমিতে বাড়ি করে বসবাস করছেন, হঠাৎ একদিন নদী ভাঙন আপনার সেই বাড়িঘর গিলে নিতে শুরু করলো। শুধু ঘর বাড়ি নয়, নদী স্রোতে হারিয়ে যাচ্ছে বাপদাদার পৈতৃক ভিটামাটি, স্মৃতি আর জীবনের সব সঞ্চয়। মুহূর্তের মধ্যেই একজন মানুষ হয়ে পড়েছেন নিঃস্ব। তখন প্রশ্ন জাগে, এখন তিনি কোথায় যাবেন, কিভাবে নতুন করে জীবন শুরু করবেন? কিন্তু নির্মম বাস্তবতা হলো, গোয়ালপুরী চরসহ নদী ভাঙন কবলিত সব এলাকার মানুষদের প্রতি বছরই এমন অনিশ্চয়তা আর বেদনার মুখোমুখি হতে হয়। প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করে, আবার নতুন করে স্বপ্ন গড়ে তোলেন। সবার বাড়ি তো দেখলাম একদম সরানো ধুমচুপ পড়ে গেছে, আপনার বাড়ি সরাবেন না? সরাবো, এই তো ভাঙতেছে, এই যে সুপারি গাছ ভাঙলাম, আর এই আম গাছ কাটতে হয়েছি। এই যে আম গাছ, হ্যাঁ মানে আম তো ধরছে, হ্যাঁ আম ধরছে, আদা পাখা, আদা পাকা আম, এই গাছ এখন কেটে ফেলতে হবে। হ্যাঁ কাটা ফেলতে হবে, খড়ি খড়ি সব। এই যে পাটের জমিটা, এটা তো আপনাদেরই, আমার কিন্তু এই পাটগুলা তো নদীতে চলে গেছে। চলে গেছে, গেতেছে ফের ভাঙে। আবার অনেককে দেখলাম কাইটে নিয়ে যাচ্ছে কালকে। গরুর ঘাস বানাইতেছি না, মানে এই পাট এত টাকা দিয়ে আবাদ করে এখন গরুকে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ ভেঙে নেই বাবু, কি করবো? প্রকৃতির নির্মম পরিহাস। হ্যাঁ, আমরা খুব লেখালেখি করছি, নিজের ভিটা বাঁচানোর জন্য মানুষ তো আপনার চেষ্টা হ্যাঁ। করবেই, আত্মীয় একেবারে স্বজনদের। অনেক কিছু করছি, একেবারে হাইকোর্ট ইয়েতে ঢাকা এই রিপোর্ট আমরা দিছি যে বাবু আমার কিছু বস্তা দিলি নদী ভাঙনের থেকে আল্লাহ কিছু রক্ষা করতো। তা এখনও বাবু, এখনও যেটুকু আছে এটুকু বস্তা টস্তা ফান ফালি কিছু তো, আর বাকিগুলো তো উপকার হইতো। মানে কে শুনে কার কথা? পুরো না। দেশের মধ্যে আমাদের এই কুড়িগ্রামটা আর নদীতে ভরা। হ্যাঁ মানে কোন জায়গায় বাদ দেবে, কোন জায়গায় ভাঙতেছে, মানে হ্যাঁ। একদম অন্যরকম অবস্থা, নাজেহাল অবস্থা। হ্যাঁ। যে জন্য এক চরে যদি কাজ শুরু হয় আর এক চর ভাঙা শুরু করে, হ্যাঁ। যে জন্য হয়তো এইটার কিছু করার থাকে না আর কি। না, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা মাদ্রাসা। এই পাশে হচ্ছে মাদ্রাসা, আর এই পাশেই হচ্ছে একটা মাধ্যমিক বিদ্যালয়। দেখুন, বিদ্যালয়ের যে টিনের চাল বা টিনের চালা, সেটা খুলে রাখা হয়েছে, অর্থাৎ এখানে আর থাকতেই পারবে না এই স্কুলটা। হয়তো এই চরের বাচ্চারা প্রাইমারি পাস করার পরে এই স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু এই স্কুল একদম নদীর তীরে পড়ে গেছে। হয়তো আজকে রাত্রের মধ্যেই এই যে জমি বা স্কুলের যে ভূমিটা, এটা বিলীন হয়ে যাবে নদীতে। তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 আর তুমি? ক্লাস 6 এই স্কুলে পড়তা? জি। মানে কতদিন ধরে ক্লাস করো না এখানে? অনেক দিন ধরে। মানে এমনি বসে আছো বাড়িতে? জি। এখনো ভর্তি হও নাই? না। তাহলে এখন কি চিন্তা ভাবনাগুলো, কোথায় ভর্তি হবা? কুড়িগ্রামের ওই সাইডে। থাকবা কোথায়? মেসে। এই যে নদীর তীরের যে স্কুলটা আছে, এই স্কুলে পড়াশোনা করতেন, কিন্তু স্কুলটা নদী গর্ভে চলে যাচ্ছে। এখন স্কুল মোটামুটি এর কার্যক্রম বন্ধ। যারা 6-এ পড়তো বা তোমার বন্ধু বা তোমার এখানে যে বড় ভাইগুলো ছিল, হ্যাঁ। তারাও তো সবার এখন পড়াশোনা বন্ধ। জি। দেখুন, পড়াশোনা যে একদম থমকে যায়, এটাই তার প্রমাণ। এই বাচ্চাগুলো এখন আর 6-7 কোথায় ভর্তি হবে? এখন হয়তো কুড়িগ্রামে লজিং থাকতে হবে বা মেসে থাকতে হবে। এখানকার ছাত্রছাত্রী সব বর্তমান বাড়িতে বসা বেকার, এবং ছাত্রদের কোনো ক্লাস নাই, মাস্টারও আসতে পারে না ঠিকমতো নদীর কারণে। স্কুল ঘর ভেঙে নিয়ে আর এক জায়গায় রাখা হয়েছে। ছেলেপেলে লেখাপড়া বন্ধ, মানুষ হওয়া পারে না। আর কোনো যা লেখাপড়া করবো কিছু মাথায়, ওইরকম তো চরে মানুষের সামর্থ্য থাকে না। ওরকম তো সমর্থ নাই। প্রতিনিয়ত মানুষের বাড়িঘর যেভাবে সরাইতে হয়, এক জায়গা থেকে অন্যত্র নিতে হয়, ঠিক তেমনি এই চর এলাকার এই যে স্কুলগুলো আছে, সেগুলো সরানোরা করতে হয়। দেখুন, এই যে স্কুল কতদিন এখন ভাঙা থাকবে বা কবে আবার নতুন একটা জায়গায় স্কুলটা করা হবে, তার কোনো ঠিক নেই। এই পর্যন্ত এখানকার মানুষের পড়াশোনা বা এখানকার ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা মোটামুটি বন্ধ।